স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে, সাথে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে যুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন আমিরুল ইসলাম কাগজি, সিনিয়র সাংবাদিক। আপনাকে স্বাগত জানাচ্ছি কাগজি ভাই। ধন্যবাদ মাহবুব, এবং একাত্তর টিভির দর্শকদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ। আমরা একাত্তর টেলিভিশনেও কিছুক্ষণ আগে সেটা হেডলাইন ছিল। তিন বাহিনীর প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার একটা বৈঠক হয়েছে আজকে। নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা প্রেস উইং থেকে বলেছে। আমরা যদি এটা নিয়ে একটু যদি মন্তব্য করেন, এটার তাৎপর্য কি? যে প্রধান উপদেষ্টা তার এই যে নির্বাচন যথাসময় অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে হওয়ার ব্যাপারে যে তার আন্তরিকতা, সেইটা তিনি কিন্তু বিভিন্নভাবে প্রকাশ করে যাচ্ছেন, আর প্রস্তুতিও কিন্তু ওইভাবে চলে যাচ্ছে। তার কারণ ইতিমধ্যে নির্বাচন কমিশনকে সমস্ত দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে, তারা কিভাবে নির্বাচনটাকে করতে হবে তার সেই ছকগুলো তৈরি করে ফেলেছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে নির্বাচনে যতগুলো কেন্দ্র তৈরি হবে, প্রতিষ্ঠিত হবে, সেগুলো তো বলা হয়েছে, এবং নির্বাচন কেন্দ্রগুলোতে যেরকম মানে একটু অব্যবস্থাপনা অনেকগুলো আছে, আবার সংস্কার করার দরকার, সে ব্যাপারগুলোও তারা খুব সামনের দিকে এগিয়ে নিচ্ছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে বা আমাদের পুলিশ এবং আনসার, বিজিবি এর পাশাপাশি সেনাবাহিনীর একটা ভূমিকা থাকে, সশস্ত্র বাহিনীর একটা ভূমিকা থাকে, যে কারণে তিন বাহিনীর প্রধানকে তিনি যে নিয়ে বৈঠকটা করেছেন এটা খুবই সিগনিফিক্যান্ট বলতে হবে, এবং নির্বাচনের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার ইঙ্গিত বহন করে এই বৈঠকটি। আচ্ছা, যদি একটু অতিথিদের যুক্ত করে নিই। অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, বিএনপি দলীয় সাবেক এমপি এবং সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট; সাইফুল হক, সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি; এবং ব্যারিস্টার আবু বকর মোল্লা, মুখপাত্র, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউরোপ শাখা। আপনাদের স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। ব্যারিস্টার আবু বকর মোল্লা, আপনার প্রতিক্রিয়াটাও একটু জানি, মানে কি তাৎপর্য দেখেন, মানে যদি একটু ছোট্ট করে মন্তব্য করেন। আমি তিনজনের মন্তব্যটাই একটু নিয়ে নেব এই প্রসঙ্গে। প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের বৈঠক। আসসালামু আলাইকুম। আমি পজিটিভলি দেখতে চাই। প্রধান উপদেষ্টা প্রথম থেকেই খুব দ্রুততম সময়ে নির্বাচন দিয়ে উনি ক্ষমতা থেকে বিদায় নিতে চাচ্ছেন, বাংলাদেশের জনগণকে গণতন্ত্রের পথে উত্তীর্ণ করতে চাচ্ছেন। এটা ওনার কমিটমেন্ট ছিল। এবং ওনার এই কমিটমেন্টের অংশ হিসাবে আমি বোধ করি সহযোগিতা নির্বাচনকালীন সময়ে খুবই তাৎপর্যপূর্ণ। দেখুন, এখনই কিন্তু দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের মাঝে, স্পেশালি একটি দল জামাত ইসলামের মহিলা কর্মীদের উপর আক্রমণ করেছে। দেশের পরিস্থিতি কিন্তু খারাপ হতে পারে এবং নির্বাচনের সময় খারাপ হয়ে যায়। এই ক্ষেত্রে সেনাবাহিনীর নিরপেক্ষ ভূমিকাটি এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে তাদের অতীত ইতিহাস অনুযায়ী তাদের যে মানে গৌরবজনক ভূমিকা রয়েছে, সেই অনুযায়ী যদি ওনারা কাজ করে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে। আমি মনে করি প্রধান উপদেষ্টার এই মিটিংটি নির্বাচনী যে ট্রেন শুরু হয়েছে সেই ট্রেনটির গতিপথ আরেকটু বেড়ে গেল। ধন্যবাদ। জি, সাইফুল হক, মানে আপনি একই রকম মনে করেন কিনা? আপনাকে ধন্যবাদ। সম্মানিত আলোচক বৃন্দ, দর্শক শ্রোতা, আপনার শুভেচ্ছা এবং সালাম। গণমাধ্যমে যেটা আপনি বললেন যে আজকে তিন বাহিনীর প্রধান আর সরকারের প্রধানের সাথে সাক্ষাৎ, প্রধানত নির্বাচনের প্রস্তুতি নিয়ে, এটা নিশ্চয়ই আমি মনে করি যে এক ইতিবাচক বার্তাই এটা দিচ্ছে। সরকারের যে কমিটমেন্ট ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় নির্বাচন করা, আর আমাদের সেনাবাহিনীর দিক থেকে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ যেটুকু তাদের দিক থেকে আমরা এ পর্যন্ত বক্তব্য যেটুকু দেখে এসছি, তারাও তো এ পর্যন্ত সরকারকে সহযোগিতা দিয়ে আসছেন বিচার সংস্কার এবং নির্বাচনের মধ্য দিয়ে, যাতে আমরা আর কিন্তু বাস্তবে এখনো পর্যন্ত যেহেতু নির্বাচনের ব্যাপারে প্রশাসন, ল এনফোর্সিং এজেন্সির পেশাগত দায়িত্বের ক্ষেত্রে কিছু কিছু প্রশ্ন আছে, কিছু কিছু দুর্বলতার কথা আমরা জানতে পারি। সেদিক থেকে আমরা সশস্ত্র বাহিনীকে ডিপ্লয় করার যে কথাবার্তা বলছি, তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে যুক্ত,
কেন্দ্র পর্যায়ে ডিপ্লয় করা, এটা ভোটারদের মধ্যে আস্থার জায়গাটা, ভরসার জায়গাটা তৈরি করবে। আমার মনে হয় এটা সামগ্রিক জনগণের মধ্যে ফেব্রুয়ারি নির্বাচন এবং সামগ্রিকভাবে যে নির্বাচনটাকে আমরা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য করতে চাই, তো আমার মনে হয় সে ব্যাপারে ভোটার এবং জনগণের মধ্যে একটা আস্থাবোধের জায়গাটা এটা বাড়িয়ে তুলবে। আরেকটা হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে এখনো বেশ কিছু চ্যালেঞ্জের জায়গা আছে। আইন শৃঙ্খলা বলি, প্রশাসনের ক্ষেত্রে বলি, বিভিন্ন ধরনের আমরা দেখি যে সামাজিক নৈরাজ্যেরও এক ধরনের বিস্তার আছে। এসব ব্যাপারগুলো যদি আমাদের এই ডিপ্লয়মেন্টের মধ্য দিয়ে পর্যায়ক্রমে কেউ যদি একটা আস্থার জায়গাটা পর্যায়ক্রমে আসে, সামগ্রিকভাবে একটা ইতিবাচক দিকেই হতো। জি, অ্যাডভোকেট আশরাফি পাপিয়া, আপনি কি মনে করেন এই বৈঠক নিয়ে? আপনার এইখানে ব্যাপার হচ্ছে কি যে অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমত কমিশনের যে বিশ্বাসঘাতকতার প্রশ্নটা দুদিন যাবত উঠছে এবং আলোচনার টেবিলেই সমাধান চায় বলেছে যেটা বিএনপি, এবং কিছু সংযোজন এবং কিছু বিয়োজন হয়েছে, যে অভিযোগটা তুলছে এইটার কোনো সদুত্তর এবং সরকারের কাছে জবাবদিহিতা এবং একটা বিবৃতি না হয়ে আজকে তিন বাহিনীর সাথে যে বসার ব্যাপারটা, এখন এই অন্তর্বর্তী সরকার ঐক্যমত কমিশনের যে বিশ্বাসঘাতকতার প্রশ্ন, এটাকে ধামাচাপা দেওয়ার বিষয়, আজকে ধামাচাপা দিয়ে অন্য খাতে জাতিকে প্রবাহিত করার জন্য এটা বসা, না সত্যিকার অর্থে নির্বাচন নিয়ে বসা? নির্বাচন নিয়ে বসতে গেলে তো আগে জুলাই সনদ নিয়ে যে সংযোজন এবং বিয়োজনের অভিযোগটা ঐক্যমত কমিশনের বিরুদ্ধে এসেছে, সেইটার ফয়সালা তো করতে হবে। নির্বাচন তো আমরা চাচ্ছি যে গণভোট এবং নির্বাচন হোক। এখানে বিএনপি নির্বাচন চাওয়া নিয়ে কোনো দোদুল্যমানতা কিংবা কোনো দ্বিমত সৃষ্টি হয় নাই, বরঞ্চ বিএনপি নির্বাচন চাওয়া নিয়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্নভাবে বক্তব্য বিবৃতি দিয়েছে যে কেন আমরা নির্বাচন চাচ্ছি, এত হুলুস্থুলুস করে কেন চাচ্ছি, 2-4 বছর পার হলে সমস্যা কি, এরকম মতামত সব জায়গাতে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের দুটো রাজনৈতিক সংগঠন নাম ধরে আমি বলি, জামাত ইসলাম এবং এনসিপি, তারা সব সময় এই কথাগুলোই কিন্তু বলছেন। আর জামাত ইসলামের যে ভাই বললেন যে তালিম করানোকে কেন্দ্র করে হামলা, তালিম করানো কেন্দ্র করে গোটা বাংলাদেশের কোথাও কোনো প্রশ্নের সম্মুখীন জামাত ইসলামের নারী কর্মীদের হতে হয়নি। তালিমের ক্লাসের পরে যখন দাঁড়িপাল্লার একটা প্রতীকের ভোট চেয়ে বসে এবং ছোট্ট ছোট কোরআন শরীফ দিয়ে যখন ছুঁয়ে শপথ করানোর বিষয় আসে, তখন এইসব দিয়ে প্রতিবাদ আসে এবং প্রতিবাদ আসছে এবং অদূর ভবিষ্যতে ব্যাপকভাবে আসবে। এটার জন্য আপনাদের মহিলা শাখার যারা আছেন, তালিমের নাম করে যে ভোট চেয়ে বেরিয়ে যেটা করছে এবং একটা দলের প্রার্থীর ভোট চাচ্ছে, এই ব্যাপারে তারা সাবধান সচেতন হলে এই সমস্ত পরিবেশের আর উদ্ভব হবে না। কারণ আমি যেই জেলায় ভোটার, চাঁপাইনবাবগঞ্জ সদর, এখানে জামাত ইসলামের সাথেই আমার প্রতিপক্ষ। ভোটের ডিফারেন্স যদি অনেক, ওনার কথার রেসপন্স দেওয়ার সুযোগ দিন আমাকে। হ্যাঁ, না দেব, কিন্তু তার আগে আমিও একটা প্রশ্ন করতে চাই। আসলে ভোট চাওয়া তো নিশ্চয়ই অপরাধ না। ভোট তো চাইতে পারে যে কেউ, আপনারাও চাইতে পারেন। অ্যাডভোকেট পাপিয়া, তালিম ক্লাসের নাম করে, কোরআন শিক্ষার নাম করে ভোট চাওয়াটা অবশ্যই অপরাধ। শেষ প্রতীকের ভোট চাওয়াটা এটা বিধিসম্মত নয়। এর জন্য মঞ্চ আছে, রাজনৈতিক স্টেজ আছে, কর্মী সভা আছে, সেখানে করবে। কিন্তু তালিম ক্লাস যে কোনো মুসলমান যেতেই পারে, কিন্তু সেইখানে যখন কোরআন শপথ করানো, এটা আমরা চাঁপাইনবাবগঞ্জে আজ থেকে 30 বছর যাবত দেখে আসতেছি। এই পদ্ধতিতেই জামাতের মহিলা কর্মীরা বাড়ি বাড়ি যায়, ভোটের সময় বিভিন্ন দোকানপাট তারা ঠিক করে দেয়, বাসায় বাসায় চিরকুট পৌঁছায় যায় যে ওই সমস্ত দোকান থেকে, বিশেষ করে বস্তি এলাকায়, যেগুলা দোকান থেকে চাল ডাল নুন তেল তোমরা নিয়ে আসবা ফ্রিতে, তোমাদের দাম দর দিতে হবে না। কম্বল বিতরণও চাঁপাইনবাবগঞ্জে প্রতি বছর ভোটের আগ দিয়ে হয়, কোথাও ধরা পড়ে, ধরা খায়। এই সমস্ত বিশেষ করে 2টা বড় বড় বস্তি আছে আমাদের, মসজিদ পাড়া। আপনারা টাকা দেন কিনা আমার প্রশ্ন, আপনারা নির্বাচনের টাকা জনগণকে টাকা দেন কিনা? জনাব পাপিয়া, আর নির্বাচনের সময় জনগণকে আপনি টাকা দেন কিনা? টাকা দিয়ে ভোট কিনুন কিনা? জন্য জনগণকে ভোট দেন। আমি কেন নির্বাচনের সময় ভোটারকে টাকা দিয়ে ভোট আমরা কিনি না? ভোটের জনসভার যেগুলা খরচ, যাতায়াত যেগুলা খরচ, একটা মিটিং এ আসতে, সেগুলো করতেই হয় সব সংগঠনকে, আমরা সেগুলো করি। কিন্তু একবার স্পেশালি ভোটের জন্য আমি চাঁপাইনবাবগঞ্জে যেহেতু কোনোদিন জামাতের সাথে জোট হয় নাই, ওখানে আমি জামাতকে যেভাবে সম্মুখীন হয়েছি, আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি বললাম
যে তারা দোকান না। পর্যন্ত ঠিক করে দেয়, বাড়ি আচ্ছা বাড়ি না, চিঠি তাহলে তো পৌঁছে দেয়। মানে আবু বকর মোল্লা ভাই, এটাও তো যদি যদি মানে টাকা দেয়া আর কম্বল দেয়া তো একই কথা না, আপনি তো গিফট দিচ্ছেন ভোটের জন্য বা দোকান ঠিক করে দেয়া, সেটা তো সে সেম, মানে টাকা আর দোকানে মালপত্র দেয়া ভোটের জন্য এটা দেবে কেন? আমার কি এখন কথা বলার সুযোগ আছে? একটু একটু আমি কিন্তু আমাকে একটু কথা বলার সুযোগ দেন। জি জি জনাব পাপিয়া, উনি কি শেষ করেছেন? না, আমারটা শেষ হয়নি, আমি শেষ করে নিই। আচ্ছা, শেষ করে নেন, তারপর আমি না, আবু আমারটা বকর শেষ মোল্লা। হয়নি। তারপরে আমি এই যে গোলাম পরোয়ার সাহেবের যে বক্তৃতা, গোলাম পরোয়ার সাহেবের বক্তব্য আমি শুনলাম যে হিন্দুদের উদ্দেশ্যে হিন্দু সমাবেশ করছেন উনি, করে উনি ওখানে বলছেন আরে কিছু টিয়ে দেন, তসবি টসবি, মানে এগুলা কি বলতে হয় নাকি, এইভাবে কিছু দিবেন, দিয়ে থুয়ে সব ঠিকঠাক করবেন। মানে এই যে প্রলোভন, এই প্রলোভন দিয়ে একবারে স্কুল থেকে শুরু করে এই বিশ্ববিদ্যালয় পর্যন্ত, আর এই জনগণের ভিতরে এই যে প্রলোভন, এই প্রলোভন দিয়েই তো যে কয়েকটা সিটে জামাতে যাবৎকালে জিতেছে। এই প্রলোভনটা দীর্ঘদিনই ছিল ওই সমস্ত সিটে। এখন যেহেতু জাতীয় রাজনীতিতে জামাতের সাথে বিএনপির কন্টেস্ট, স্বাভাবিক কারণে এই জিনিসটা গোটা বাংলাদেশে 300 সিটেই প্রতিফলিত হবে এবং মানুষজন দেখবে। আমার কথা হচ্ছে ভোটারের নৈতিক অধঃপতন ঘটানোর জন্য জামাত এটা দীর্ঘদিন যাবৎ আমাদের এলাকায় করে আসে, জি যে হচ্ছে কম্বল নাও ভোট দাও। কিন্তু পার্টির যেটা খরচ, মিছিলে মিটিংয়ে লোক আনা লোক নেওয়া, রাস্তা খরচ, যাতায়াত, এটা তো ওপেন টু অল, এভরিবডি নোস। আচ্ছা, এটা নিয়ে কোনো পরিষ্কার তর্ক হয়েছে। বিতর্ক হয় না। জি, আর মসজিদে খুতবার ভিতরে জামাত ইসলামের প্রতীকের ভোট চাওয়া, ব্যক্তির ভোট চাওয়া, এটাও কিন্তু অন্যায় এবং অপরাধ। মসজিদে নাচে মঞ্চ বানিয়ে বাইরে চাক, সেটা হবে শোভনীয়। জি, ব্যারিস্টার আবু বকর মোল্লা, মসজিদে ভোট চাইবেন কেন? একই সঙ্গে জি, ধন্যবাদ। যে অভিযোগ করলেন, কম্বল নেয়া, মানে কম্বল দেয়া আর টাকা দেয়া তো সেম। জি, আমি আসছি। অ্যাডভোকেট পাপিয়া টাকা তো দেওয়া হচ্ছে না। টাকা কি আমরা দিচ্ছি? না, মানে উনি অভিযোগ করেছেন, মানে আপনি অস্বীকার করেছেন যে না, টাকা দেয়া হয় না, মানে আমি বলছি যে ওনার কনটেক্সটে উনি কিছু না উনি বললে যখন আমি খুশি হব। আর যেহেতু আমার এটা রেসপন্স টাইম, না এই না, মুহূর্তে উনি শোনা না। যাচ্ছে না, জি এটা বলছি। জি জি জি, আমাকে একটু রেসপন্স করতে দেন। আপনি অনেক বলেছেন, সেটা হচ্ছে যে অ্যাডভোকেট পাপিয়া, আমরা একই প্রফেশনের লোক। আমরা আজকে যা বলছি পুরো জাতি তা শুনছে। আমি প্রশ্ন করেছিলাম ওনাকে, নির্বাচনের সময় ভোট কেনার জন্য ওনারা জনগণকে টাকা দেয় কিনা। উনি সেটি অস্বীকার করেছেন। তো পুরা জাতির কাছে আমি প্রশ্ন রাখলাম, বিএনপির নির্বাচন এত বছর আপনারা যা দেখেছেন, বিএনপি নির্বাচনে টাকা খরচ করে কিনা, উনি সত্য কথা বলেছে কিনা আপনারা কমেন্টে জানাবেন। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই উনি একটি প্রমাণ ওনার কাছে আমি চাই, অথবা বিএনপির কোন নেতাকর্মীর কাছে চাই, জামাত ইসলামী অথবা ইসলামী ছাত্র শিবির মসজিদের ভিতরে কোরআন ছুঁয়ে শপথ করানো হয়েছে তালিমের নামে, যে দাঁড়িপাল্লাতে ভোট দিতে হবে, একটি প্রমাণ। আমি প্রমাণ বলতে কি বোঝাই, উনি অ্যাডভোকেট, উনি বুঝেন। আই ওয়ান্ট টু সি এ ডকুমেন্টারি এভিডেন্স যে কোন মসজিদে জামাত ইসলামের নারী কর্মীরা, পুরুষ কর্মীরা, ছাত্র শিবিরের নারী কর্মীরা, পুরুষ কর্মীরা কোরআন শরীফ ছুঁয়ে শপথ করানো হয়েছে দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার জন্য, একটি ডকুমেন্টারি এভিডেন্স আমি ওনার কাছে চাই। আর সেকেন্ড হচ্ছে যে এই দুটি ব্যাপার হচ্ছে ওনার সাথে সম্পর্কিত। থার্ড হচ্ছে উনি যে কথাটি বলেছেন, বর্তমান সরকারের বিশ্বাসঘাতকতা, বিয়োজন সংযোজন, উনি কি বুঝালেন আমি তা বুঝতে পারছি না। সেখানে কি বিয়োজন হয়েছে, কি সংযোজন হয়েছে, সেটা তো আমি জানি না। ওনারা তো নতুন করে কিছু বলেন নাই। দেখুন, না, উনি নোট অফ ডিসেন্টের কথা উল্লেখ করেছেন, এটা আপনি তো আসলে জানেনই, এটা নিয়ে বহুল চর্চিত বিষয়। আমি জানি ওনারা কি বলেন। ওনারা যা বলেন ওনারা তা বুঝেন না, এবং ওনারা একতরফা কথাবার্তা বলেন, মানে গোয়ার তুমি করেন। শুনেন, সেটি হচ্ছে যে উনি কোর্টে প্র্যাকটিস করেন। একটি বেঞ্চে 3 জন জাজ যখন থাকে, যদি মানে মেজরিটি ওপিনিয়নের ভিতরে ধরেন 3 জন জাজ, 2 জন একটা মত দিল যে আজকে পাপিয়া আশরাফের কেসটা, মানে অ্যাডভোকেট পাপিয়ার কেসটাকে আমরা রিলিফ দেব। আরেকজন বলল যে আমি রিলিফ দেব না। হ্যাঁ, কেন দেব না? উনি ওনার পক্ষে কথা বললেন। আর 2 জন বললেন অ্যাডভোকেট পাপিয়ার অ্যাপ্লিকেশনটাকে আমরা এটা অ্যাকসেপ্ট করলাম, তার কেসটাকে আমরা রিলিফ করব। এখন ডিসেন্টিং ওপিনিয়ন মানে কি? একটা যেই জাজ বললেন যে এই অ্যাপ্লিকেশন নট গ্র্যান্টেড, এই কারণে, এটা নাম হচ্ছে ডিসেন্টিং ওপিনিয়ন। আর যে 2 জন জাজ দিলেন, তাহলে মেজরিটির ভিত্তিতে
সেই ওপিনিয়নটা পাস হয়। সাইফুল হক সাহেব সেখানে ছিলেন। 30টির অধিক রাজনৈতিক দল 84টি বিষয়ে ঐকমত্য পোষণ করেছে। বিএনপি মৌলিক কিছু ব্যাপারে ডিসেন্টিং ওপিনিয়ন দিয়েছে। এখন আইনগতভাবে এবং যৌক্তিকভাবে মেজরিটি ওপিনিয়ন শুড প্রিভেইল। এখন মেজরিটি ওপিনিয়ন, বিএনপি তো মেজরিটি না, বিএনপির একার কথায় তো ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্তগুলো পাস হয় নাই, যেই কারণে কিন্তু লেখা হয়েছে এটা ডিসেন্টিং ওপিনিয়ন। ডিসেন্টিং ওপিনিয়নটির সময় আমি যে কোর্টের উদাহরণটি দিলাম, যে 3 জন জাজের মাঝে 2 জন একদিকে মত দিলেন, একজন ভিন্ন মত দিলেন। তো ভিন্ন মত যিনি দিলেন ওনার ডিসেন্টিং ওপিনিয়নটা কিন্তু জাজমেন্টে লেখা থাকে। তো এখন ঐকমত্য কমিশনে যেটি হয়েছে, বিএনপি সেখানে ডিসেন্টিং ওপিনিয়ন দিয়েছে। না, যেখানে ঐকমত্যের প্রশ্ন, যেখানে ঐকমত্যের প্রশ্ন, সেখানে কি আপনি এই মানে ভোটের মেজরিটি সেখানে ইয়ে করবেন? মানে সেখানে তো সবার ঐকমত্য হতে হবে। মানে আমি ঐকমত্য করার জন্য বসেছি। জি জি, 30টি রাজনৈতিক দল, হ্যাঁ, 29টি রাজনৈতিক দল একদিকে কথা বললো, আর একটি অন্যদিকে কথা বললো, আপনি কি করবেন? না, সেটা ঐকমত্য হয়নি, এটা বলবো যে ঐকমত্য হয়নি। না না, আপনাকে তো একটা জায়গাতে সমাধানে পৌঁছতে হবে। না, সমাধানে পৌঁছতেই হবে, মানে এটা তো গণতান্ত্রিক কথা না, এটা তো গণতান্ত্রিক কথা না যে আমাকে সমাধানে পৌঁছতেই হবে। মানে আমার গণতান্ত্রিক কথা না মাহবুব ভাই, এইটাই গণতান্ত্রিক কথা। আপনি এই কথাটা কোথায় পেলেন? এটা গণতান্ত্রিক কথা না। আপনি যে কথাটি বলছেন সেটাই গণতান্ত্রিক কথা না। কিন্তু আপনি তো ঐকমত্য করার জন্য বসেছেন। মানে আমি বলছি অপিনিয়নকে চেঞ্জ করতে হবে, না না না, কথাটা গণতান্ত্রিক কথা। মানে আমি বলছি যে মানে আমি বলছি আমরা কি এটা আগে থেকে জানতাম কিনা যে তা অগণতান্ত্রিক কথা বলছে, তা গায়ের জোরে কথা বলছে, গড় তুমি কথা বলছে, আইনের ভাষায় কথা বলছে না। This is undemocratic and this is disrespect to the ঐক্যমত্য Commission and all political parties and to the nation. না মোল্লা ভাই, whole nation. মোল্লা ভাই, আমি একটু মানে যদি সাধারণ নাগরিক হিসেবে আমি প্রশ্ন করি যে এটা কি আমরা আগে থেকে জানতাম যে এরকম শেষে গিয়ে ভোটাভুটি হবে এবং ভোটাভুটির পরে যারা জিতবে, যে কয়টি যদি বেশি পলিটিক্যাল পার্টি কোনো বিষয়ে মত দেয় তাহলে সেটা পাস হয়ে যাবে, এটা কি আমাকে আগে থেকে জানানো হয়েছিল? দেখুন আপনাকে মানে যেখানে যখন রাজনৈতিক দলগুলো সেখানে গিয়েছে, ওনারা সেখানে মানে নোবেল এগ্রিমেন্টের ভিত্তিতে, ডেমোক্রেটিক নর্মসের ভিত্তিতে, রেসপেক্টের ভিত্তিতে একটি সমাজ এবং রাষ্ট্র যেভাবে পরিচালিত হয়, একটি কনফ্লিক্ট যখন অ্যারাইজ করে এটাকে কিভাবে সমাধান করা হবে, এই সবগুলো মূল্যবোধের ভিত্তিতে কিন্তু ওনারা কাজটি করেছেন। আমি দুটো উদাহরণ দিই আপনাকে। এখানে সাইফুল হক সাহেব আছেন। বিএনপি প্রথমে গণভোট চায়নি, দীর্ঘদিন ওনারা বিরোধিতা করেছে। এক পর্যায়ে কিন্তু সকলের পরামর্শের পরে বিএনপির বোধোদয় হয়েছে। বিএনপি সকলের শেষে, রাত পোহাবার শেষে বিএনপি কিন্তু গণভোট মেনে নিয়েছে। অথচ যদি আপনি এই কথাটি বলেন যে 29 মানে অধিকাংশ রাজনৈতিক দল একত্রিত হয়েছে, কিন্তু আমরা বিএনপিকে সম্মান জানানোর জন্য, ঐক্যমত্য কমিশন বিএনপিকে সম্মান জানানোর জন্য অনেক সময় কিন্তু তাদেরকে মানে পার করতে হয়েছে, মানে গণভোটের বিধান দিতে পৌঁছানোর জন্য। মানে এটাই তো মানে আলাপ বা একটা বৈঠকের সৌন্দর্য। ডেমোক্রেসি কি জিনিস? ডেমোক্রেসি হচ্ছে মেজরিটি ওপিনিয়ন শুড প্রিভেইল। আচ্ছা, ওইখানে ডেমোক্রেটিক এই সিস্টেমটা মানে তারা জানতেন কিনা? আমি যেহেতু সাইফুল ভাই আছে, সাইফুল ভাইয়ের কাছে একটু জানবো, একটা বিরতি পরে আসবো। ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত নেওয়ার নিয়ম কানুন রয়েছে। আচ্ছা, মানে সেটা সেই নিয়ম কানুনগুলো ওনারা জানতেন কিনা বা কি ছিল সেটা যদি একটু সাইফুল ভাইয়ের কাছ থেকে জানি একটা বিরতির পরে এসে। আমি একটু সময় দিব, ভাই আমাকে বিরতি নিতে বলছে। জি, আসবো আপনার কাছে।